নমস্কার মহাদেবের ভক্তরা, চলে আসলাম আজকে একটি মহাদেবের ব্লগ নিয়ে। এখন আপাতত আমি আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে আছি। শ্রাবণ মাসের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি যেতে চলেছি মহাদেবের একটি অন্যতম জায়গায়। সো তাড়াতাড়ি করে দিনাটার জন্য একটি টিকিট কেটে নিলাম। কিছুক্ষণ বসার পর আমার ট্রেন চলে আসলো। আলিপুরদুয়ারে যেরকম গরম দিয়েছিল, আর কিছুক্ষণ এগোতে না এগোতেই দেখলাম ওয়েদারটি খুব সুন্দর করে দিয়েছিল, দেখেও খুব ভালো লাগছিল। আমি বর্তমানে কোচবিহারে প্রবেশ করলাম, আর কোচবিহারে ঢুকতে না ঢুকতেই দেখলাম ঝরঝরে বৃষ্টি। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে কথা, বৃষ্টি পড়বে না এটা কখন হতেই পারে না। দেখেও খুব সুন্দর লাগছিল। আর কিছু দূর এগোতে না এগোতেই দেখলাম আবার রোদ্র উঠে পড়েছে। যাই হোক, আমি পৌঁছে গেছি, এটাই বড় কথা। তোমরা তো প্রথমে দেখেই নিয়েছো আমি কোথায় যেতে চলেছি। তো আমি এখন সুন্দর একটি গ্রামের মাঝখান দিয়ে আমি আমার দিদির বাড়ির সামনে চলে এলাম। ঘড়িতে বাজে বিকেল 5:45। সো আমরা এখন ড্রেস পরে বেরিয়ে গেলাম। আমরা 7-8 জন মিলে যাচ্ছি, আমি, জিজু এবং জিজুর কিছু বন্ধুরা। সবাই মিলে রেডি হয়ে আমরা সুন্দর একটি গ্রামের মাঝখান দিয়ে রওনা দিলাম। একটি বাইকে 4 জন বসে সবাই মিলে গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটি দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম একটি জায়গায়, যেখানে আমাদের চলার সাথে গাছের ডাল ভেঙে আমরা একটি সুন্দর জুগাড়ি করলাম, যেখানে ভোলেনাথের একটি পতাকা আমরা গাড়ির সামনে লাগিয়ে দিলাম এবং ফাইনালি আমরা ভোলে বাবার নাম নিয়ে সুন্দর রওনা দিয়ে দিলাম। তারপর চলে এলাম ডিরেক্ট পেট্রোল পাম্পে তেল ভরতে। তারপরে দেখলাম দিনাটায় একটি অসাধারণ গিট বানিয়েছে, যেখানে ধন্যবাদ, আবার দেখা হবে, এরকম একটি জিনিস লেখা আছে। যাই হোক, গেটটা আমার খুবই সুন্দর লেগেছে। আর কিছু দূর এগোতে না এগোতেই দেখলাম ভান্ডারা আছে। আর এরকম অনেক ভান্ডারাই দেখা যাবে, আপনারা ব্লগে দেখতে থাকুন। আপনারা নিশ্চয়ই ব্লগের মধ্যে উপস্থিত থাকবেন, কারণ এরপরে অনেক ভালো ভালো দৃশ্যই আপনাদের দেখাতে চলেছি। কিন্তু একটু কোয়ালিটি কম পেতে পারেন, কিন্তু অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পারবেন। দেখতে দেখতে আমরা অনেক ভান্ডারাই পার করে চলে আসলাম। কিছু দূর এগিয়েই আমরা একটি ভান্ডারায় দাঁড়ালাম, যেখানে ভোলেনাথের এই মূর্তিটা আছে। দেখুন কত সুন্দরই না লাগছে, তাই না? তারপর আমরা কিছু মার্কেট করে নিলাম। আর এত লোক আর এত সুন্দর দৃশ্য দেখে আমার সত্যি মনটা খুব ভরে উঠেছে। রাত্রি হয়েছে, অন্ধকার একটি জায়গা, তাই কোয়ালিটি একটু কম পেতে পারেন। আপনাদের আগেই বলেছি, আপনারা এই নিয়ে খারাপ পাবেন না। আমরা বর্তমানে বাংলাদেশের বর্ডারের সাইড দিয়ে যাচ্ছি, আর আমরা এখন ভোলেনাথের গান চালিয়ে মজা করতে করতে যাচ্ছি। আর আপনাদের গানটা শোনালাম না, নালে আমি কপিরাইট খেয়ে যাব। আর সেটা কি আপনাদের ভালো লাগবে? কমেন্ট বক্সে জানান। আমরা প্রায় জলপেশের সামনে চলে এসেছি, আই লাভ মাধবডাঙ্গায়। আমাদের ভালোই খিদে পেয়েছে, তাই আমরা একটি ভান্ডারায় দাঁড়িয়ে প্রসাদ খেলাম। আর এখানে দেখতেই পারছেন কত লোক কত দূর দূরান্ত থেকে জলপেশের উদ্দেশ্যে এসেছে। অ্যাকচুয়ালি বাবার টান থাকলে যত দূরেই হোক না কেন বাবার মন্দিরে আসা যায়। আর এই হলো আমার জিজু, সবাই খুবই মজা করছে। দেখুন একটি গাড়িতে কত লোক চাপাচাপি করে যাচ্ছে, আর আমি মজায় উন্মাদ হয়েছি। আপনারা মনে হয় ভাবছেন যে আমরা কত তাড়াতাড়ি চলে এলাম, তাই না? কিন্তু না, আমরা গাড়িতে উঠেছিলাম প্রায় 8:45, এখন বাজে ঘড়িতে 12টা। আমরা বর্তমানে তিস্তা ব্রিজের মাঝখান দিয়ে যাচ্ছি। তিস্তা ব্রিজ, হ্যাঁ, আমরা এই ব্রিজের নিচেই গঙ্গায় স্নান করব। আপনারা ওয়েট করেছিলেন, তাই না, যে দৃশ্য কখন দেখব? হ্যাঁ, দৃশ্য এখন থেকেই শুরু হলো। আমরা গাড়ি রেখে প্রায় 1/2 কিলোমিটার দূরে হেঁটে চলে গেলাম তিস্তা ব্রিজের নিচে গঙ্গায়। কি লোক দেখছেন, তাই না? সবেমাত্র তো দেখা শুরু হলো, আবি ভি দেখনা বাকি হ্যায় বহুত কুছ। আমরা বর্তমানে গঙ্গার ধারেই আছি। এখন বাজে ঘড়িতে 1:30। আমরা তিস্তায় গঙ্গায় চলে এলাম। তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান একটি নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। দেখতে দেখতে ভিড় প্রায় ভালোই লেগেছে। এখানে টিকিট কাউন্টার খুলে গেছে। আমরা এখানে টিকিট কেটে তারপর আমরা তিস্তায় গঙ্গায় স্নান করব। যা ভিড় লেগেছে তাই আপনাদের তিস্তা নদীটি দেখাতে পারলাম না। আর এখন আমি স্নান করে উপরে চলে এলাম। কুম্ভ মেলায় যেমন সবাই পাপ ধুতে গিয়েছিল, এখানেও তিস্তা নদীতে স্নান করে এখানে ভগবানের কাছে পাপ ধুয়ে নিচ্ছে। এটাকে বলে নাজারা। এত সুন্দর দৃশ্য আর এত লোক, ভগবানের যেন একটি আলাদা লীলা। এখন বর্তমানে আমরা স্নান করে এই ভেজা শরীর নিয়েই এখন চলে যাব সেই তিস্তা নদীর থেকে 22 কিলোমিটার দূর জলপেশ মন্দির। সত্যি বলতে বাড়িতে 5 মিনিটও ভেজা শরীর নিয়ে থাকা যায় না। আর ভোলানাথের এমনই একটি লীলা যেন
আজকে কিছু মনেই হচ্ছে না যে আমরা ভিজা শরীর নিয়ে আছি। আমরা জল্পেশ মন্দিরে প্রায় চলেই এসেছি। এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূর গেলেই আমরা জল্পেশ মন্দিরটি দেখতে পাবো। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে চলে গেলাম হেঁটে হেঁটে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। জল্পেশ মন্দির, জল্পেশ মন্দিরটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি বিখ্যাত শিব মন্দির। এটি তার স্থাপত্য এবং ভাস্কর্যের জন্য পরিচিত। মন্দিরটি 1524 সালে কোচবিহারের রাজা বিশ্বসিংহ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে তার পুত্র নরনারায়ণ 1563 সালে এটি পুনর্গঠন করেন। এরপর রাজা প্রাণ নারায়ণ 1663 খ্রিস্টাব্দে মন্দিরটি আবার সংস্কার করেন। তারপর আমরা হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার চলে এলাম। এই মন্দিরটির উদযাপিত প্রধান উৎসব হল মহাশিবরাত্রি। জুলাই এবং আগস্ট মাসে ভগবান শিবের কাছে বিশেষ পূজা করার জন্য ফেব্রুয়ারি ও আগস্ট মাসে শ্রাবণী মেলায় তীর্থযাত্রীরা আসে, যেমন আমরাও এসেছি। এবং এই শুরু হলো আমাদের লাইন ধরা। ঘড়িতে এখন বাজে প্রায় 3:45। লাইন আমরা আধা ঘন্টা আগে দাঁড়িয়েছিলাম, এখনো আমরা সেই লাইনে দাঁড়িয়ে আছি। আজকে মনে হয় না আমরা 3-4 ঘন্টা আগে জল ঢালতে পারবো। দেখতে দেখতে প্রায় আমরা মন্দিরটির সামনে চলে এলাম। তারপর এখানে একটি সিস্টেম আছে যে এখানে 50 টাকার টিকিট কেটে তারপর আমাদের জল্পেশ মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর আমরা এখন জল্পেশ মন্দিরের উপরে প্রবেশ করছি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে জরদা নদীর ধারে অবস্থিত ভ্রামরী শক্তিপীঠ ভৈরব হলেন জল্পেশ। মন্দিরটি মনোরম স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। আমরা বর্তমানে একটি ঘরের মধ্যে আছি, যেখানে প্রায় 10 থেকে 20 হাজারের মতো একটি ঘরের মধ্যে একসাথে রয়েছে। এখানে একটি ভুলভুলাইয়ের মতো একটি রাস্তার জায়গা করে দিয়েছে, যেন সবাই মিলে একসাথে থাকতে পারে একটি ঘরে। শরীর প্রায় ভালোই ছেড়ে দিয়েছিল, কিন্তু হার মানলে চলবে না, তাই না? দেখুন কি দৃশ্য! শুধু আমি তো নয়, এখানে বলার কোনো ভাষা নেই যে কত লোক আছে এখানে। শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য কত দূর দূরান্ত থেকে লোকই না এসেছে এখানে। দেখুন, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন বাজে 3:30 আর এখন বাজে 5:45। দেখুন, রাত থেকে সকাল হয়ে গেল, তাও আমরা এখনো লাইন শেষ করতে পারিনি। ঘুমে চোখ ছলছল করছে, তাও বাবার দর্শন না দেখা পর্যন্ত হাল ছাড়া যাবে না। ফাইনালি আমরা বাবার সামনে চলে এলাম। দেখুন, এই বৃষ্টি পার হলেই আমরা প্রায় বাবার মন্দিরটি ভিতরে ঢুকতে পারবো। আরেকটি জিনিস লক্ষ্য করবেন, দেখুন সবাই গেরুয়া রঙের ড্রেস পরে আছে, কত সুন্দরী না দেখা যাচ্ছে, তাই না? ফাইনালি আমরা বাবার দরবারে চলেই এলাম। একটা গান ছিল যে বাবার দরবারে সব পাগলের খেলা। গানটির আজ আমি প্রমাণ পেয়ে গেলাম। এটাই বাবার দরবার। এর ভিতরেই আমরা প্রবেশ করলেই আমরা বাবার দর্শন দেখতে পারবো। সত্যি বলতে এর ভিতরে যখন আমরা প্রবেশ করলাম তখন আমাদের শরীরে একটি আলাদা এনার্জি শুরু হয়ে গেল। কত ঘুম টুম শরীরে এনার্জি লস হয়ে গেছিল, তা আবার ফিরে আসলো। এটাকেই বলে ভোলেনাথের লীলা। এখন আমরা একটি ছোট্ট গুফার মাঝখান দিয়ে প্রবেশ করছি। এই গুফা পার হলেই আমরা বাবার দর্শন দেখতে পারবো। দেখুন, একটি ছোট্ট গুফার ভিতরে কত লোকই না আছে। ফাইনালি আমরা বাবার দর্শন পেয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম শিবলিঙ্গ বা বাবার মূর্তি দেখতে পাবো। এখানে শিবলিঙ্গ হলো জললিঙ্গ, অর্থাৎ শিবলিঙ্গ এখানে গর্তের মধ্যে থাকে, যাকে অনাদিও বলা হয়। এই জিনিসটা দেখে খুব খারাপ লাগছিল যে এখানে অনেকেরই রয়েছে তাদের সন্তানরা তাদের বাড়ির থেকে বের করে দিয়েছে। দেখুন, এগুলো করা বন্ধ করুন। ওদের বয়সও হয়েছে, ওরা এখন কিছু করেও খেতে পারবে না। যেই মা কষ্ট করে তোমাদের 7 মাস গর্ভে রেখে জন্ম দিয়েছে, তারপর ছোটর থেকে তোমাকে কষ্ট করে মানুষ করেছে, আর সেই মাকেই তোমরা কষ্ট দিচ্ছ। মায়ের ওপর কিচ্ছু হয় না ভাই। যাই হোক, আমরা এখন বাবার মাথায় জল ঢেলে পেরিয়ে গেলাম। আমরা এখন এই মেলাটি একটু ঘুরে তারপর আমরা এই প্রসাদটি কিনে নিলাম। এই প্রসাদটির নাম পেয়ারা সন্দেশ। বাবা ভোলানাথের যেই তীর্থ জায়গায় যাও না কেন, এই পেয়ারা সন্দেশটি আপনারা পাবেন। যাই হোক, ভোলানাথের নামে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। নেক্সট ব্লগটি যেন আরও সুন্দর আনতে পারি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায় নমঃ।